হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। জেনপাস ইউজি 2024-এর যে রেজাল্ট সেটা অলরেডি পাবলিশ হয়ে গেছে অ্যান্ড তোমরা এই বছর অনেকেই খুব ভালো ভালো রেজাল্ট করেছো, তাহলে সবাইকে কংগ্রাচুলেশন। অ্যান্ড জেনপাস ইউজি 2024-এর রেজাল্টের পর নেক্সট তোমাদের যে স্টেপ কলেজে ভর্তির জন্য সেটা হচ্ছে জেনপাস ইউজির কাউন্সিলিং প্রক্রিয়া। এবং এই যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটাও আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি স্টার্ট হবে। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি জেনপাস ইউজি 2024-এর যে কাউন্সিলিং প্রক্রিয়া। দেখো, এই বছরের যে কাউন্সিলিংয়ের নোটিশ সেটা কিন্তু এখনো প্রোভাইড করা হয়নি। ন্যাচারালি প্রত্যেক বছর কাউন্সিলিং প্রক্রিয়া সেটা একই থাকে এবং সেই জন্য আমি তোমাদের লাস্ট ইয়ার যে কাউন্সিলিং হয়েছিল সেটার বেসিসেই কিন্তু পুরো কাউন্সিলিং প্রক্রিয়াটা বুঝিয়ে দিচ্ছি। এই বছর যখন কাউন্সিলিংয়ের নোটিশ বের হবে সেটাতে যদি কোনো আমরা চেঞ্জেস দেখতে পাই, ন্যাচারালি কোনো চেঞ্জেস থাকে না, প্রত্যেক বছর কাউন্সিলিং প্রক্রিয়াটা প্রায় একই থাকে, তো যদি কোনো রকম চেঞ্জেস দেখতে পাই সেটা আমরা আলাদা ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? তাহলে সেই ভিডিওটা দেখার জন্য এছাড়াও ধরে নাও যখন কাউন্সিলিং স্টার্ট হবে তখন অনেকগুলো স্টেপ থাকবে যেগুলো আজকের ভিডিওতে আমি ডিসকাস করবো। সেই প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা গাইডেন্স পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমরা কোনো ভিডিও মিস না করে যাও। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি স্টার্ট করি এবং আমরা দেখে নিই যে জেনপাস ইউজি 2024-এর কাউন্সিলিং প্রক্রিয়া কি হতে চলেছে। এখানে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা তোমাদের যে প্রসেস থাকবে একটা একটা করে ভেঙে ভেঙে বোঝাবো। দেখো, আজকের এই ভিডিওটা স্বাভাবিকভাবে একটু লেন্দি হবে কারণ কাউন্সিলিং প্রক্রিয়া একটা জটিল এবং বড় প্রক্রিয়া এবং সেটাকে যদি আমাদের ভালো করে বুঝতে হয় তার জন্য একটু সময় তোমাদের দিতে হবে। দেখো, সবার প্রথমে আমরা কথা বলি যে আমাদের কাউন্সিলিং প্রক্রিয়াটা মেন কটা স্টেপে থাকছে। আমাদের একদম ফার্স্ট স্টেপ কাউন্সিলিং এর হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। ওকে, আমাদের কাউন্সিলিং এর একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্টেপ হচ্ছে রেজিস্ট্রেশন। তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া যখন স্টার্ট হবে তখন তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়ে যাবে। ধরে নাও যে 4-5 দিন মতো সময় দেওয়া হবে। সেই 4-5 দিন সময়ের মধ্যে তোমাদের কি করতে হবে, তোমাদের কাউন্সিলিং এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এবার এই কাউন্সিলিং এর জন্য রেজিস্ট্রেশন করার জন্য কি কোনো টাকা লাগে? হ্যাঁ, এই ক্ষেত্রে তোমাদের 500 টাকা দিয়ে এই ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তাহলে সবার প্রথম স্টেপ কি? সবার প্রথম স্টেপ তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করবে। কিসের জন্য রেজিস্ট্রেশন? কাউন্সিলিং এর জন্য। সেকেন্ড স্টেপ কি কাউন্সিলিং এর জন্য? সেকেন্ড স্টেপ হচ্ছে কাউন্সিলিং এর জন্য সেটা কি, সেটা হচ্ছে চয়েস ফিলিং। ওকে, এবার এই চয়েস ফিলিং জিনিসটা কি সেটা খুব ভালো করে বুঝবে। দেখো, তোমরা কাউন্সিলিং এর জন্য রেজিস্ট্রেশন করে নিলে, রেজিস্ট্রেশনের সময় বিভিন্ন ডিটেলস তোমাদের থেকে চাইবে, তোমাদের ক্লাস 12-এর মার্কস ইত্যাদি আরো বিভিন্ন কিছু চাইবে, সেগুলো তোমরা দিয়ে প্রপারলি রেজিস্ট্রেশন করে নিলে। এবার রেজিস্ট্রেশন করার পর নেক্সট আমরা আসছি চয়েস ফিলিং এ। চয়েস ফিলিং এ আমরা কি করব? দেখো, তোমরা জেনপাস ইউজি পরীক্ষা দিয়েছো, জেনপাস ইউজি পরীক্ষায় তোমাদের একটা নির্দিষ্ট র্যাঙ্ক হয়েছে। এবার সেই র্যাঙ্কের মাধ্যমে তোমাদের কোনো একটা পার্টিকুলার কলেজে যাওয়ার ইচ্ছা রয়েছে, তাই তো? যে কেউ ধরে নাও যে কেউ কলকাতা মেডিকেল কলেজে বিএসসি নার্সিং এর জন্য ভর্তি হতে চায়, ঠিক আছে? কেউ ধরো এনআরএসে বিএসসি নার্সিং এর জন্য ভর্তি হতে চায়, বা কেউ কোনো একটা অন্য কলেজে কোনো একটা প্যারামেডিক্যাল কোর্সের জন্য ভর্তি হতে চায়। তো এরকম বিভিন্ন আলাদা আলাদা কোর্সের মধ্যে তোমাদের বিভিন্ন জনের ভর্তি হওয়ার ইচ্ছা থাকবে, তাই তো? এবার এই যে ইচ্ছাটা আছে, তোমার শুধু ইচ্ছা থাকলেই তো হবে না, তোমার যেই কলেজে তুমি টার্গেট করছো সেই কলেজে পাওয়ার মতো প্রয়োজনীয় র্যাঙ্কও তোমার থাকতে হবে। কারণ তুমি যদি একদম টপ কলেজে চাও এবং সেই ক্ষেত্রে তোমার যদি র্যাঙ্ক অনেক পিছনের দিকে থাকে তাহলে স্বাভাবিকভাবে তুমি চান্স পাবে না। তাহলে এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমার র্যাঙ্ক অনুযায়ী এবং তোমার কোন কলেজে যাওয়ার ইচ্ছা সেই দুটোকে ভালো করে অ্যানালাইসিস করে তোমাকে একটা লিস্ট বানাতে হবে। কিভাবে লিস্ট বানাবে? তুমি প্রিভিয়াস ইয়ারের যে বিভিন্ন কলেজের কাট অফগুলো, বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের যে বিভিন্ন কলেজের কাট অফগুলো, সেগুলো একবার দেখে নিতে পারো। সেগুলো কোথায় পাবে সেগুলো নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও তৈরি করা রয়েছে। আমি প্রয়োজন হলে সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনও দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। ওকে, তাহলে এবার আমাদের চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিংয়ে আমরা কি করব, আমরা বিভিন্ন আমাদের যে চয়েসগুলো সেগুলো এক এক করে দেবো এবং এখানে আমরা বেশ অনেকগুলো চয়েস দেবো, 1 2 3 4 5 6 এরকম আমরা অনেকগুলো চয়েস দেবো। এই চয়েসগুলোতে আমরা কি দিচ্ছি? এই চয়েসগুলোতে আমরা দিচ্ছি যে আমাদের কোন কলেজ কোন কোর্স, কোন কলেজ কোন কোর্স, এইভাবে করে আমরা চয়েসগুলোকে সাজাবো। এবার এখানে যে তুমি 1 2 3 4 করে সাজাচ্ছ, এখানে তোমার সব থেকে ওপরে দ্যাট ইজ 1 নম্বরে যেই চয়েসটা দেবে সেটা কি বোঝাবে, যে তোমার ওটাতে যাওয়ার ইচ্ছা সব থেকে বেশি। তারপর কি, তারপর তুমি 2 নম্বরে যেটা দেবে সেটা বোঝাবে যে তোমার সেটাতে যাওয়ার ইচ্ছা তার তুলনায় একটু কম। মানে তুমি ওপরের দিকে যেই কলেজগুলো থাকবে সেটা তত বেশি প্রায়োরিটি হবে এবং নিচের দিকে যেই কলেজগুলো থাকবে তাদের প্রায়োরিটি তত কম হবে। তাহলে এবার আমরা চয়েস ফিলিং করে দেবো। এবার এই চয়েস ফিলিং এর পর নেক্সট তোমাদের স্টেপ কি আসবে? নেক্সট স্টেপ আসবে চয়েস লকিং। দেখো, যখন তোমরা চয়েস ফিলিং করছো তোমরা কি করতে পারো, তোমাদের যে চয়েসগুলো সেটা ধরো আজকে তুমি একটা কিছু সেট করলে, তারপর মনে হলো তুমি আরো একটু অ্যানালাইসিস করলে, মনে হলো যে না এইভাবে দিলে আর একটু ভালো হবে, সেই ক্ষেত্রে তুমি আবার অল্টারনেট করতে পারবে। কিন্তু তারপর যখন তোমার চয়েস ফিলিংটা হয়ে গেল, তোমাকে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে, সেই ডেটের মধ্যে তোমাকে কি করতে হবে, চয়েসটা লক করে দিতে হবে। যে তুমি যেটা সাজিয়েছো সেই সাজানোটা তুমি লক করে দিলে, সেটাকে আর তুমি কোনো রকম চেঞ্জ করবে না। আমি জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো তুমি 1 নাম্বার চয়েস দিয়েছো এক্স কলেজে একটা কোর্স, ঠিক আছে?
2 নাম্বার তুমি ওয়াই দিয়েছো কিছু একটা, 3 নাম্বার তুমি জেড কিছু একটা দিয়েছো, 4 নাম্বার ধরে নাও তুমি পি কিছু একটা দিয়েছো, 5 নাম্বার ধরে নাও তুমি এই ক্ষেত্রে কিউ কিছু একটা দিয়েছো। আমি এখানে এক্স ওয়াই জেড পি কিউ এগুলো লিখছি, এগুলো জাস্ট তোমরা বেসিক্যালি কি দেবে যে কোন কলেজ কোন কোর্স, তাই না? এবার তুমি প্রপারলি সাজানোর পর তুমি সেটাকে কি করবে, চয়েস লক করে দেবে। এবং একবার যখন চয়েস লক করে দিলে তখন কিন্তু তুমি তোমার এই চয়েসগুলোকে আর অল্টারনেট করতে পারবে না, যে এটাই তোমার চয়েস ফিলিং লিস্ট হয়ে গেল। এবং এই অনুযায়ী কি হবে, তোমার কাউন্সিলিং প্রক্রিয়া সেটা কিন্তু চলবে। এবং দেখো এই যে চয়েস ফিলিং, সেটা সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে ভাইটাল প্রক্রিয়া। যদি তোমরা চয়েস ফিলিং ঠিকঠাক করে না করতে পারো তাহলে দেখা যাবে তোমার র্যাঙ্ক অনুযায়ী যেই কলেজ পাওয়ার কথা ছিল সেটা হয়তো তোমরা পাচ্ছ না। চয়েস ফিলিং এর সময় সব থেকে বেশি মাথায় রাখবে যে যত ওপরে তুমি কলেজটাকে রাখবে সেটা তত বেশি প্রায়োরিটি, এবং কলেজটা যত নিচের দিকে রাখবে তোমার প্রায়োরিটি লিস্টে সেটা তত নিচে থাকবে। ওকে, তাহলে এই 3টে স্টেপ আমরা এই ক্ষেত্রে ডিসকাস করে নিলাম। এবার এই 3টে স্টেপের পর আসবে হচ্ছে আমাদের কাউন্সিলিং এর রেজাল্ট। এবার দেখো কাউন্সিলিং এর রেজাল্ট, আমাদের কাউন্সিলিং ন্যাচারালি 3টে রাউন্ডে হয়, ঠিক আছে? 1 নম্বর কি, 1 নম্বর হচ্ছে আমাদের ফার্স্ট রাউন্ড, 2 নম্বর হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড বা আপগ্রেডেশন রাউন্ড, আর থার্ড কি, থার্ড রাউন্ড বা মপ আপ রাউন্ড। ওকে, তাহলে আমাদের একটা ফার্স্ট রাউন্ড হচ্ছে, এটার নাম, এটাকে বলা হয় হচ্ছে অ্যালটমেন্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড সেটার নাম হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড, আর থার্ড রাউন্ড হচ্ছে মপ আপ রাউন্ড। তো তোমরা সিম্পল এইভাবে মনে রাখতে পারো, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ রাউন্ড। ওকে, তাহলে এই যে আমাদের বিভিন্ন রাউন্ডগুলো, এই রাউন্ডগুলোতে কি হবে চলো দেখা যাক। সবার প্রথমে আমরা কথা বলি যে ফার্স্ট রাউন্ড নিয়ে। তুমি কি করেছো, তুমি এই ক্ষেত্রে চয়েস ফিলিং করেছো, তারপর চয়েস লকিং করেছো, তার আগে রেজিস্ট্রেশন অফকোর্স করেছো। ওকে, তো এবার ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আসছে। এবার ফার্স্ট রাউন্ডের রেজাল্টে কি কি হতে পারে খুব ভালো করে বুঝবে, ঠিক আছে? যে ফার্স্ট রাউন্ডের রেজাল্টে হতে পারে তুমি কোনো একটা কলেজ পেয়েছো, সেটাকে আমি ইয়েস লিখে দিচ্ছি যে তুমি কোনো একটা কলেজ পেয়েছো। ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট এসেছে, সেখানে তুমি কোনো একটা কলেজ পেয়েছো, সেটাকে আমি ইয়েস লিখছি। আর ধরে নাও যে তুমি কোনো একটা কলেজ পাওনি, তার কারণ হচ্ছে সবাই তো আর কলেজ পাবে না, তোমার র্যাঙ্ক অনুযায়ী, তোমার চয়েস ফিলিং লিস্ট অনুযায়ী সেটা তারপরে দেখা যাবে যে তুমি কলেজ পাচ্ছ কি পাচ্ছ না। তাহলে এই ক্ষেত্রে দুটো কেস হতে পারে, যে তুমি কোনো একটা কলেজে কোনো একটা কোর্সে অ্যালটমেন্ট পেলে, অথবা হতে পারে যে তুমি কোনো একটা কলেজে কোনো কোর্সে অ্যালটমেন্ট পেলে না। এবার যারা এই মুহূর্তে কোনো রকম অ্যালটমেন্ট পেলো না ফার্স্ট রাউন্ডে, তাদের কি করতে হবে, তাদেরকে কিচ্ছু করতে হবে না। এই মুহূর্তে তোমরা চুপচাপ বসে সেকেন্ড রাউন্ডের রেজাল্টের জন্য অপেক্ষা করবে। যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পেলো না তাদেরকে কোনো কিছু করতে হবে না, সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করবে। তাহলে এই ক্ষেত্রে যারা কোনো কলেজ পাবে না তারা তো এক্ষেত্রে কিছু করছে না। এবার যারা কলেজ পেয়ে গেল তাদেরকে অনেকগুলো স্টেপ এই ক্ষেত্রে কমপ্লিট করতে হবে। কি কি এক এক করে আমরা বুঝি। তাহলে এখন আমরা কাদেরকে নিয়ে কথা বলছি, যারা ফার্স্ট রাউন্ডে কোনো একটা সিট পেয়েছে, যারা পায়নি তাদেরকে নিয়ে এখন কোনো কথা হচ্ছে না। তাহলে তুমি সিট পাওয়ার পরে নেক্সট স্টেপ তোমার কি হবে, নেক্সট স্টেপ তোমার হবে হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করা, সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করা। তুমি যদি কোনো একটা সিট অ্যালটমেন্ট পাও, তোমার ফার্স্ট কাজ হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করা। এটা অনলাইনে পেমেন্ট করতে হবে, এবং এটা কত টাকা পেমেন্ট করতে হয়, এটা 2023 সালে ছিল হচ্ছে 1000 টাকা, 2024 সালেও ন্যাচারালি 1000 টাকাই থাকবে। এটা প্রত্যেক বছর ন্যাচারালি 1000 টাকাই থাকে। তো যদি এই বছর কোনো চেঞ্জেস হচ্ছে, যদি ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে, সেটা তোমরা জানতে পারবে। ওকে, তাহলে আমাদের 1000 টাকা এক্ষেত্রে সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে। এবার সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করার পর তুমি একটা পাবে হচ্ছে ইউনিক অ্যালটমেন্ট আইডি। তুমি একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি পাবে, এবং এই যে ইউনিক অ্যালটমেন্ট আইডি, এটাকে খুব সেফলি অ্যান্ড খুব প্রাইভেটলি রাখবে। এটা কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবে না। ওকে, এটাকে খুব সেফলি নিজের কাছে এটাকে নোট ডাউন করে রেখে দেবে। তাহলে তুমি ইউনিক অ্যালটমেন্ট আইডি পেয়ে গেলে। এবার নেক্সট তোমার কাজ কি, নেক্সট তোমার কাজ হচ্ছে, ধরো নাও তুমি এই চয়েস ফিলিং করছিলে, আমি এই এক্সাম্পল নিয়ে চলছি যে এক্স ওয়াই জেড পি কিউ। এখান থেকে ধরো নাও তুমি কোনো একটা কলেজ পেয়েছো, যে তুমি পি কলেজটা পেয়েছো। ওকে, আমি এখানে একটা মার্কার লাগিয়ে রাখছি যে এক্সাম্পল, তুমি পি কলেজটা ফার্স্ট রাউন্ডে পেয়েছো। এবার তাহলে তোমাকে কি করতে হবে, তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে, কি কি ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করবো, কারণ এই ভিডিওর মধ্যে বলতে গেলে সেই ডকুমেন্টস এক্সপ্লেন করতে আরো 5-10 মিনিট সময় এক্সট্রা লাগবে। তো কি কি ডকুমেন্ট লাগবে সেটা তোমরা কাউন্সিলিং এর নোটিশেও দেখতে পাবে, এছাড়া আমি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো। ওকে, তো তোমরা কি করবে, সমস্ত সেই ডকুমেন্টগুলো নিয়ে, সেগুলো কি কি ডকুমেন্ট ন্যাচারালি লাগে সেগুলো আমি জাস্ট একটা ওভারভিউ তোমাদের দিয়ে দিচ্ছি, যে ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, তারপর তোমাদের ডমিসাইল সার্টিফিকেট, তারপর তোমাদের যে
এই জেনপাস ইউজি র্যাঙ্ক কার্ড ইত্যাদি আরও বিভিন্ন ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে। তো সেই ডকুমেন্টগুলো নিয়ে তুমি যেই কলেজটা পেয়েছো সেই কলেজে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবে। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, যে তাহলে নেক্সট তুমি কি করছো, নেক্সট তুমি যাচ্ছ হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন। আমি জাস্ট পিভি লিখছি, ওকে, যে তুমি সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেই কলেজটা তোমার এসেছে সেই কলেজটাতেই যেতে হবে। অনেকে বলবে স্যার আমার বাড়ি শিলিগুড়িতে, আমার কলকাতার কোনো একটা কলেজ এসছে, তাহলে কি আমাকে কলকাতায় যেতে হবে? হ্যাঁ, কলকাতায় যেতে হবে। কেউ বলবে স্যার আমার বাড়ি বাঁকুড়াতে, আমার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এসছে, তাহলে কি আমাকে শিলিগুড়ি যেতে হবে? হ্যাঁ, শিলিগুড়িতেই যেতে হবে। যেই কলেজটা তোমার সিট অ্যালটমেন্ট এসছে তোমাকে সেই কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনের যে প্রক্রিয়া সেটা কমপ্লিট করতে হবে। এবার এই ফিজিক্যাল ভেরিফিকেশনে যখন তুমি যাবে তখন কতগুলো কেস হতে পারে সেগুলো নিয়ে এক এক করে আমরা কথা বলি। তাহলে এখনো কিন্তু আমরা ফার্স্ট রাউন্ডেই আছি এবং সেখানে যারা সিট অ্যালটমেন্ট পেয়েছে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন নিয়ে কথা বলছি। ফিজিক্যাল ভেরিফিকেশন এক নম্বর হতে পারে যে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল, যে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে গেলে তোমার সমস্ত ডকুমেন্ট সমস্ত কিছু ঠিকঠাক থাকলো এবং সেই ক্ষেত্রে ফিজিক্যাল ভেরিফিকেশন তুমি কমপ্লিট করে নিলে। এবার কমপ্লিট করে নেওয়ার পর তোমার কাছে দুটো অপশন থাকতে পারে, যে তুমি হতে পারে যে সেই কলেজে অ্যাডমিশন, ঠিক আছে, সেই কলেজে তুমি অ্যাডমিশন নেবে, এটাকে আমি অ্যাড ইয়েস লিখে দিচ্ছি, আর হতে পারে তুমি সেই কলেজে অ্যাডমিশন নেবে না। তোমার এই দুটো চয়েস হতে পারে, যে তুমি যেই কলেজটা ফার্স্ট রাউন্ডে পেয়েছো তোমার মনে হতে পারে আরও তো দুটো রাউন্ড আছে, আমি দেখি যে এই কলেজে আমি এখন যেটা পেয়েছি সেটাতে ভর্তি না হয়ে আমি নেক্সট রাউন্ডে যদি আরও ভালো কোনো কলেজ পাই সেটা একবার ট্রাই করতে চাই। তো অনেকের হতে পারে যে সে কলেজে ভর্তি হবে, আবার অনেকের হতে পারে সে কলেজে ভর্তি হবে না। তাহলে যারা ভর্তি হতে চাও তারা তো সিম্পলি কলেজের ভর্তির যে প্রক্রিয়া সেটা কমপ্লিট করে দেবে, তাদের আর এই ক্ষেত্রে কোনো কিছু করার নেই। তাদেরকে একটা ফর্ম জমা দিতে হবে, সেটা হচ্ছে নো আপগ্রেডেশন ফর্ম। এটা তোমরা জেনপাস ইউজির ওয়েবসাইটে পেয়ে যাবে। তো সেই নো আপগ্রেডেশন ফর্ম জমা দিয়ে কলেজের ভর্তির জন্য যা যা ফর্মালিটিস থাকবে সেগুলো কমপ্লিট করে তোমাদেরকে ভর্তি নিয়ে নিতে হবে, অ্যাডমিশন নিয়ে নিতে হবে। নেক্সট যারা কিনা অ্যাডমিশন নিতে চাও না তারা কি করবে, তারা এই ক্ষেত্রে একটা ফর্ম জমা দেবে যে ইয়েস আপগ্রেডেশন ফর্ম। এই ইয়েস আপগ্রেডেশন ফর্মটা কি? ইয়েস আপগ্রেডেশন ফর্মটা হচ্ছে যে তুমি আপগ্রেড করতে চাও, তুমি সেকেন্ড রাউন্ডে একবার পার্টিসিপেট করতে চাও, তাহলে এটা হচ্ছে তোমার ইয়েস আপগ্রেডেশন ফর্ম। ওকে, এটা তুমি জমা দিয়ে তাহলে তুমি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হবে। এবার এটা তো আমি কথা বললাম যাদের ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হলো। অনেকের কি হতে পারে, অনেকের ফিজিক্যাল ভেরিফিকেশন ইনকমপ্লিট হবে, ঠিক আছে। এবার ইনকমপ্লিটের মধ্যে কি দেখা যেতে পারে, ইনকমপ্লিটের মধ্যে কিছুজন দেখা যেতে পারে যারা এলিজিবলই না, যে যখন রেজিস্ট্রেশন করেছিল হয়তো নিজের ডিটেলস ভুল দিয়েছে, যে সে হয়তো বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল পড়ার জন্য এলিজিবলই না, কিন্তু সে ভুল ডিটেলস দিয়েছে যে যদি কারণে কারণে হয়ে যায়, বা হয়তো সত্যি ভুল করেই দিয়েছে। তো সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে যারা কিনা এলিজিবল না তাদেরকে কাউন্সিলিং থেকে বের করে দেওয়া হবে। অ্যান্ড যারা এই ক্ষেত্রে ধরো কোনো কারণে কোনো ডকুমেন্ট ভুল ছিল বা কিছু ছিল, যেরকম অনেকের একটা কমন প্রবলেম হয় যে স্যার আমি ইডাব্লিউএস অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমার ইডাব্লিউএস সার্টিফিকেট নেই, আমি ওবিসি অ্যাপ্লাই করেছিলাম ওবিসি এনসিএল সার্টিফিকেট নেই। তাহলে তাদেরকে কি করা হবে, কেউ যদি ক্যাটাগরি সার্টিফিকেট শো করতে না পারে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন সেটা তো ইনকমপ্লিট হবে। কিন্তু সেই ক্ষেত্রে তাদেরকে কি করা হবে, ধরে নাও তোমার একটা পার্টিকুলার ক্যাটাগরি ছিল, সেই ক্যাটাগরি থেকে তোমাকে জেনারেল ক্যান্ডিডেটে কনভার্ট করে দেওয়া হবে এবং তোমার সেই রাউন্ডের যে সিটটা সেটা ক্যান্সেল হয়ে যাবে। তোমাকে নেক্সট রাউন্ডে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করা হবে এবং নেক্সট রাউন্ডে যদি তুমি কোনো কলেজ পাও তাহলে সেখানে ভর্তি হতে পারবে, আর যদি কোনো কলেজ না পাও সেটা তখন তোমাকে তাহলে অপেক্ষা করতে হবে, বুঝতে পারলে? তো এই হচ্ছে পুরো ব্যাপার। তাহলে এখানে একটা জিনিস বারবার বলবো, যারা কিনা ওবিসি রয়েছে তাদের এনসিএল সার্টিফিকেট, বা যে কোনো কাস্টে তুমি যদি থাকো এসসি এসটি, সেই সার্টিফিকেটগুলো যাতে তোমাদের প্রপার থাকে সেটা একবার দেখে নেবে। যারা ইডাব্লিউএস রয়েছে তারা ইডাব্লিউএস সার্টিফিকেট অবশ্যই বের করার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট রাউন্ডের মোটামুটি প্রসেস। আই হোপ তোমরা সবাই পুরো বিষয়টা বুঝতে পারলে। এবার আমরা আসছি আমাদের সেকেন্ড রাউন্ডে। দেখো সেকেন্ড রাউন্ডে কারা কারা এলিজিবল, সেকেন্ড রাউন্ডে কারা কারা এলিজিবল সেটা নিয়ে আমি একটা কথা বলছি। তার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই, যে তোমরা এমন অনেকে রয়েছো যাদের 2024 সালে জেনপাস ইউজি পরীক্ষায় র্যাঙ্ক খুব একটা ভালো আসেনি, তোমরা বুঝতেই পারছো যে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে না। তাহলে এরকম যদি তোমাদের সিচুয়েশন থাকে এবং তোমরা যদি চাও যে জেনপাস ইউজি 2025-এর জন্য প্রিপারেশন করবে, তাহলে তোমাদের কিন্তু প্রিপারেশন এখন থেকেই স্টার্ট করে দেওয়া উচিত। তোমার যদি র্যাঙ্ক অনেক পিছিয়ে থাকে, তুমি যদি বুঝতে পারছো যে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে না, জাস্ট কাউন্সিলিং একবার চেষ্টা করে দেখতে চাও যে যদি হয়ে যায়, তাহলে সেই করে করতে করতে কাউন্সিলিং মোটামুটি 1-1.5 মাস সময় নিয়ে চলবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার অনেকটা সময় চলে যাবে। তুমি যদি জেনপাস ইউজি 2025-এর প্রিপারেশন করতে চাও, তোমার কিন্তু পড়াশোনা এখন থেকে স্টার্ট করে দেওয়া উচিত। এবং জেনপাস ইউজি 2025-এর প্রিপারেশনে হেল্প করার জন্য আমরা লেটস ইমপ্রুভের থেকে একটা নতুন ব্যাচ এনেছি, যার নাম হচ্ছে অ্যাভেঞ্জার্স ব্যাচ। এই অ্যাভেঞ্জার্স ব্যাচের ক্লাসেস জাস্ট আগস্ট মাস থেকেই স্টার্ট হয়েছে এবং এই ব্যাচের মধ্যে একটা অফার প্রাইস থাকছে যে 20 আগস্ট অবধি তোমরা যারা এই ব্যাচে এনরোলমেন্ট করবে তাদেরকে ফিস পেমেন্ট করতে হবে জাস্ট 2999। এই ব্যাচে তোমরা কি কি পাবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস,
মক টেস্ট, ডিপিপি, টিচারদের সঙ্গে গুগল মিট সেশন, আরও অনেক কিছু যেগুলো তোমাদেরকে হেল্প করবে জেনপাস ইউজি 2025-এর জন্য প্রিপারেশন করতে। ওকে, তাহলে যারা যারা চাইছো যে জেনপাস ইউজি 2025-এর প্রিপারেশন করবে আমাদের সাথে, তারা কিন্তু আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে সেখানে গিয়ে অ্যাভেঞ্জার্স ব্যাচের জন্য এনরোলমেন্ট করতে পারো। আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপের লিঙ্ক সেটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও সেখানে কিছু কন্ট্যাক্ট নাম্বারসও দেওয়া থাকবে, যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় তোমরা সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্টও করতে পারো, যে এই ব্যাচ রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে তাহলে কিন্তু তারা তোমাদেরকে হেল্প করতে পারবে। ওকে, তাহলে এবার আমরা কথা বলছি সেকেন্ড রাউন্ড নিয়ে, যে সেকেন্ড রাউন্ডে কি হবে। দেখো, তাহলে এবার আমরা কি কথা বলছি, সেকেন্ড রাউন্ড নিয়ে। সেকেন্ড রাউন্ডের জন্য কারা কারা এলিজিবল? যারা ধরো নাও ফার্স্ট রাউন্ডে কোনো রকম সিট অ্যালটমেন্ট পায়নি, তারা তো সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করছিল, তাহলে তারা এলিজিবল। আর কারা এলিজিবল? যাদের ধরো নাও যে কোনো কারণে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় ক্যান্সেল হয়ে গেছে, যাদের কিনা ধরো নাও যে ক্যাটাগরি একটা পার্টিকুলার ছিল জেনারেলি কনভার্ট করে দেওয়া হয়েছে, তারা সেই ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল। যারা ধরো নাও আপগ্রেডেশন করিয়েছিল তারাও এই ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল। ওকে, তাহলে এই যে পিপলরা যারা কিনা সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হচ্ছে, তারা এখন সেকেন্ড রাউন্ডের রেজাল্টের জন্য অপেক্ষা করছে। এবার সেকেন্ড রাউন্ডের রেজাল্টে কি হতে পারে দেখো খুব ভালো করে, এখানে অনেকগুলো ক্যাটাগরি থাকছে, আমি এক এক করে ডিসকাস করছি। যারা ধরো নাও ফার্স্ট রাউন্ডে আপগ্রেডেশনের জন্য দিয়েছিল, আমি ফার্স্ট আপ লিখে দিচ্ছি, এটাতে তোমরা কি বুঝবে যে যারা ফার্স্ট রাউন্ডে আপগ্রেডেশনের জন্য দিয়েছিল। এবার ফার্স্ট রাউন্ডে আপগ্রেডেশনের জন্য যারা দিয়েছিল তাদের কি আপগ্রেডেশন হতে পারে, যে তুমি আপগ্রেডেশনের জন্য দিলেই যে আপগ্রেডেশন হবে তার তো মানে নেই, আপগ্রেডেশন হতেও পারে আবার নাও হতে পারে, ঠিক তো? তাহলে এখানে ব্যাপারটা কিরকম হবে ভালো করে বোঝো, যে ফার্স্ট রাউন্ডে আমরা এক্সাম্পল নিয়েছিলাম কোন কলেজটা একজন পেয়েছে, পি কলেজটা পেয়েছে, তাই তো? যদি তার আপগ্রেড হয় সে কিন্তু ওপরের কোনো একটা কলেজে পাবে, এমন না যে তার নিচে যেতে পারে, নিচে কোনোদিনও যাবে না। তোমার চয়েস ফিলিং লিস্ট অনুযায়ী তুমি ওপরের কোনো একটা কলেজেই আপগ্রেড যদি হয় তাহলে ওপরের কোনো একটা কলেজেই হবে, নিচে কোনোদিনও যাবে না। আর যদি আপগ্রেড না হয় তাহলে যেই কলেজটা ছিল সেই কলেজটাই থাকবে। ওকে, এটা কি বলছি, সেকেন্ড রাউন্ডে তুমি মানে ফার্স্ট রাউন্ডে আপগ্রেডেশনের জন্য দিয়েছিলে, সেকেন্ড রাউন্ডে যখন রেজাল্ট আসছো তখন হতে পারে তোমার আপগ্রেডেশন হয়েছে, আপগ্রেডেশন হলে তোমার ওপরে যাবে, আর যদি আপগ্রেডেশন না হয় তাহলে সেই কলেজটাই থাকবে। এবার যাদের ধরো আপগ্রেডেশন হয়ে গেল, তাহলে তারা কি, তারা একটা নতুন কলেজ এখন পেয়েছো, এবার তোমার যদি মনে হয় সেটাতে তুমি ভর্তি হবে তাহলে গিয়ে তোমার ভর্তির প্রক্রিয়া কমপ্লিট করবে, আর যদি ভর্তি হবে না মনে হচ্ছে তাহলে তোমরা গিয়ে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারো। কিন্তু মাথায় রাখবে সেকেন্ড রাউন্ডে যদি ভর্তি না হও, মপ আপ রাউন্ডে যখন পার্টিসিপেট করবে তোমার হাতে কিন্তু আর কোনো কলেজ থাকবে না। মপ আপ রাউন্ডে একটা কলেজ পেলে ভালো, আর না পেলে তোমার হাতে কোনো কলেজ থাকবে না। আর ধরো নাও যাদের কিনা এই ক্ষেত্রে আপগ্রেড হয়নি তাদের কাছে কি আগের সেই কলেজটাই আছে। এবার তোমরা যদি চাও যে সেটাতে ভর্তি হবে তাহলে ভর্তি হতে পারো, আর যদি মনে হয় ভর্তি হবে না তাহলে ভর্তি না হয়ে মপ আপ রাউন্ডে যেতে পারো। কিন্তু ব্যাপারটা একই, যে মপ আপ রাউন্ডে যদি কোনো কলেজ না পাও তাহলে কিন্তু তোমাদের হাতে কোনো কলেজ থাকবে না। ওকে, তাহলে সেকেন্ড রাউন্ডে এই রিস্কটা একটু থাকে। আচ্ছা, এটা তাহলে যারা ফার্স্ট রাউন্ডে আপগ্রেডেশনের জন্য দিয়েছিল তাদের কথা বললাম। দেখো, যারা আপগ্রেডেশনের জন্য দিয়েছিল তাদের তো ফিজিক্যাল ভেরিফিকেশন ডকুমেন্ট অলরেডি সমস্ত কিছু ভেরিফাইড ছিল, সেই জন্য সেটা নিয়ে আর কোনো কিছু বললাম না, কারণ তাদের এই দুটোই অপশন, যে হয় তারা গিয়ে আপগ্রেডেশন হয়ে গেছে যারা, তারাও চাইলে গিয়ে ভর্তি হবে, আর না চাইলে ভর্তি হবে না। আর যাদের আপগ্রেডেশন হয়নি সেম কলেজটাই আছে, তারাও চাইলে গিয়ে ভর্তি হবে, আর না চাইলে ভর্তি হবে না, পরে গিয়ে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে। ওকে, নেক্সট আমাদের হচ্ছে যাদের কিনা এক্ষেত্রে ফার্স্ট টাইমের জন্য পেলো, আমি এখানে লিখে দিচ্ছি ফার্স্ট টাইম। দেখো, ফার্স্ট আপ মানে কি, যারা ফার্স্ট রাউন্ডে আপগ্রেডেশন করেছিলেন, আর ফার্স্ট টাইম মানে কাদের কথা বলতে চাচ্ছি, যারা সেকেন্ড রাউন্ডে এসে প্রথমবার কলেজ পেলে। তাহলে তাদের জন্য কাজগুলো কি কি হবে দেখো, ফার্স্ট রাউন্ডে যেই স্টেপগুলো ছিল সেটাই হবে। ফার্স্ট রাউন্ডে যখন কেউ কলেজ পেয়েছিল সে সবার প্রথমে কি করেছে, সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করেছে, তাহলে তোমরাও সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করবে। তারপর তোমাদের ইউনিক অ্যালটমেন্ট আইডি সেটা নোট করে নেবে। তারপর তোমরা যাবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য, সেখানে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করাবে। এবার এখানেও তোমাদের কি হতে পারে, ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট যখন হয়ে যাবে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো, আর চাইলে অ্যাডমিশন নাও নিতে পারো। কেউ যদি ফিজিক্যাল ভেরিফিকেশন ইনকমপ্লিট হয় সেই ক্ষেত্রে যেই বিষয়গুলো বলেছিলাম সেটাও এই ক্ষেত্রে এলিজিবল হবে। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের সেকেন্ড রাউন্ডের ব্যাপার। এবার সেকেন্ড রাউন্ডের পর লাস্ট আমাদের কি আসছে, লাস্ট আসছে হচ্ছে আমাদের থার্ড রাউন্ড বা মপ আপ রাউন্ড, থার্ড বা মপ আপ রাউন্ড। ওকে, এবার এই থার্ড বা মপ আপ রাউন্ডের জন্য কারা কারা এলিজেবল খুব ভালো করে বোঝো। যারা কিনা ফার্স্ট রাউন্ডের শুরুতে রেজিস্ট্রেশন করেছিল কিন্তু ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে ভর্তি হয়নি। এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা, যে কেউ ধরে নাও ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়েছিল
তারা যদি কেউ ফিজিক্যাল ভেরিফিকেশন না করিয়ে থাকে বা সিট অ্যাকসেপ্টেন্স ফি না দিয়ে থাকে, তারা কিন্তু মপ আপেও পার্টিসিপেট করতে পারবে না। তুমি ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড কোনোটায় যদি কলেজ পেয়েছিলে, তুমি সেখানে ভর্তি হও বা না হও, তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন করা এবং সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করা এই দুটো কিন্তু কম্পালসারি, আদারওয়াইজ কিন্তু মপ আপেও পার্টিসিপেট করতে পারবে না। তাহলে মপ আপে কারা পার্টিসিপেট করতে পারছে? যে সকল স্টুডেন্টরা ধরে নাও ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়েছিল, সেখানে তারা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছে, ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করিয়েছে, বাট ভর্তি হয়নি, তারা মপ আপ রাউন্ডের জন্য এলিজেবল। যে সকল ক্যান্ডিডেটরা যারা ধরো ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পায়নি, তাদের তো সিট অ্যাকসেপ্টেন্স ফি দেওয়া বা ফিজিক্যাল ভেরিফিকেশন করানোর কোনো প্রশ্নই নেই, তারাও এই ক্ষেত্রে মপ আপ রাউন্ডের জন্য এলিজেবল। এছাড়াও এমন কিছু ক্যান্ডিডেট যদি থাকে যারা কিনা ফার্স্ট রাউন্ডের শুরুতে ধরো কাউন্সিলিংয়ে পার্টিসিপেটই করেনি, তারাও কিন্তু চাইলে আবার মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারে। বাই দ্য ওয়ে, মপ আপ রাউন্ড একটা অপশনাল রাউন্ড, তুমি যদি চাও এটাতে পার্টিসিপেট করবে, যদি মনে হয় করবে না তাহলে না করলেও করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে মপ আপ রাউন্ডের জন্য আমাদের কি করতে হবে? দেখো, মপ আপ রাউন্ডের জন্য আমাদের আবার কি করতে হবে? আবার আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? আমাদের মপ আপ রাউন্ডের জন্য সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এবার রেজিস্ট্রেশনের জন্য আমাদের কত টাকা লাগবে? যারা ধরে নাও ফার্স্ট রাউন্ডের শুরুতে রেজিস্ট্রেশন করেছিলে, এখন এসে আবার মপ আপে পার্টিসিপেট করছো, তাদের মপ আপের জন্য রেজিস্ট্রেশন করতে 200 টাকা লাগবে। আর যারা কিনা ফার্স্ট রাউন্ডের শুরুতে রেজিস্ট্রেশন করেনি, প্রথমবারের জন্য মপ আপে পার্টিসিপেট করছে, তাদের মপ আপের রেজিস্ট্রেশন করার জন্য 700 টাকা লাগবে। রেজিস্ট্রেশনের পর আমরা কি করব? তোমরা সবাই জানো যে রেজিস্ট্রেশনের পর আমরা চয়েস ফিলিং করব, ঠিক আছে? চয়েস ফিলিং এর পর আমরা কি করব? চয়েস ফিলিং এর পর আমরা চয়েস লকিং করব। তারপর কি হবে? তারপর আমাদের মপ আপ রাউন্ডের রেজাল্ট আসবে। এবার মপ আপ রাউন্ডের রেজাল্টে কি হতে পারে? মপ আপ রাউন্ডের রেজাল্টে তুমি কোনো একটা কলেজ পেতে পারো, আবার কোনো কলেজ তুমি নাও পেতে পারো। যারা মপ আপ রাউন্ডে কোনো কলেজ পেলো না, তাদের হাতে কোনো কলেজ আর থাকছে না। ওকে, মপ আপ রাউন্ডে যারা কোনো কলেজ এখন পেলো না, তাদের হাতে কোনো কলেজ থাকছে না। পরবর্তী সময়ে যদি স্পট কাউন্সিলিং বগেরা হয়, সেখানে তোমরা চাইলে পার্টিসিপেট করতে পারো, কিন্তু সেটা যে হবেই তার কোনো সিউরিটি নেই, ঠিক আছে? যদি সিটস ফাঁকা থাকছে তখন সেটা হতে পারে। আচ্ছা, এবার ধরো মপ আপ রাউন্ডে যারা নতুন একটা কলেজ পেলো, এবার এর মধ্যে কোন সকল ক্যান্ডিডেট থাকতে পারে? হতে পারে কেউ ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়েছিল কিন্তু ভর্তি হয়নি, তারা এখন মপ আপ রাউন্ডে এসে নতুন একটা কলেজ পেয়েছে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তাদের তো ফিজিক্যাল ভেরিফিকেশন এবং সিট অ্যাকসেপ্টেন্স ফি দেওয়াই ছিল। এবার যদি তারা চায় যে এই ক্ষেত্রে গিয়ে ভর্তি হবে, তারা ভর্তি হতে পারে। আর যদি মনে হয় ভর্তি হবে না, তাহলে ভর্তি নাও হতে পারে। বাই দ্য ওয়ে, কেউ ধরো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়েছিলে কিন্তু ভর্তি হওনি, মপ আপে আসলে, মপ আপে আসার পর এখন কোনো আর নতুন কলেজ পেলে না, তাদের হাতে কি কোনো কলেজ থাকবে? বা তারা কি আগের কলেজটায় যেতে পারবে? না, তাদের হাতেও কোনো কলেজ থাকবে না, তারা আগের কলেজেও আর ফেরত যেতে পারবে না। যেরকম সেকেন্ড রাউন্ডে কি হচ্ছিল, তোমার যদি আপগ্রেডেশন না হচ্ছিল, ফার্স্ট রাউন্ডের কলেজটা থাকতো, কিন্তু মপ আপে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। মপ আপ কমপ্লিটলি ডিফারেন্ট, সেখানে যদি তুমি কোনো কলেজ না পাও, তোমার হাতে কিন্তু কোনো কিছু থাকবে না। এবার মপ আপ রাউন্ডে যারা ধরে নাও যে ফার্স্ট টাইমের জন্য অ্যালটমেন্ট পেলে, তাদের কি কি করতে হবে? তারা যদি ভর্তি হতে চাও, দেখো অনেকের এরকমও হতে পারে যে মপ আপ রাউন্ডে ফার্স্ট টাইম অ্যালটমেন্ট পেলো কিন্তু সেটাতে সে ভর্তি হতে চায় না, তাহলে স্বাভাবিকভাবে কি সে কোনো কিছু করবে না, তাই না? কিন্তু যারা ফার্স্ট টাইম মপ আপ রাউন্ডে এসে একটা কলেজ পেলে এবং ভর্তি হতে চাও, তারা এই ক্ষেত্রে কি করবে? তারা সবার প্রথমে সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করবে, তারপর তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করবে এবং তোমরা সেই ক্ষেত্রে গিয়ে তোমাদের যে ভর্তির প্রক্রিয়া সেটা কমপ্লিট করবে। তাহলে এই হচ্ছে তোমাদের জেনপাস ইউজির পুরো কাউন্সিলিং প্রক্রিয়া। আই হোপ যে আজকের এই ভিডিও থেকে তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। কারোর যদি কোনো রকমের ডাউট থাকে তাহলে সেটা তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। এছাড়াও কেউ যদি মনে হচ্ছে যে জেনপাস ইউজি 2025-এর প্রিপারেশন করবে, দেখো তোমাদের প্রিপারেশন তোমরা এখন থেকে স্টার্ট করতে চাইলে, আমাদের সাথে করতে চাইলে, সেটা তোমরা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে জেনপাস ইউজি 2025-এর যে অ্যাভেঞ্জার্স ব্যাচ রয়েছে সেখানে গিয়ে এনরোলমেন্ট করতে পারো। তাহলে আজকের এই ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, অ্যান্ড আপকামিং বিভিন্ন ভিডিওস দেখার জন্য এবং কাউন্সিলিং সংক্রান্ত সমস্ত গাইডেন্স পাওয়ার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।